ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 22শে জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয় প্রতিষ্ঠা দিবস 2024 কবে পালিত হলো? এটা হচ্ছে 21শে জানুয়ারি পালিত হলো। 21শে জানুয়ারি 2024 ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে চিহ্নিত করে, কারণ এই 21শে জানুয়ারি ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ের রাজ্যের হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এটা হচ্ছে এবছরে হচ্ছে 52তম বার্ষিকী। 1972 সালে 21শে জানুয়ারি ত্রিপুরা, মণিপুর, মেঘালয় রাজ্যগুলি 1971 সালে উত্তর পূর্ব অঞ্চল থেকে পুনর্গঠন আইন অনুযায়ী এটা তৈরি হয় এবং তাই প্রতি বছর 21শে জানুয়ারি এই 3টে রাজ্য দিবস পালিত হয়। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে 2000 কোটি টাকা মূল্যের 8টি অমৃত প্রকল্পের সূচনা করলেন? এটা হচ্ছে মহারাষ্ট্র। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের সোলাপুরে 8টি অমৃত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। PMAY আরবানের অধীনে 90,000-টির বেশি বাড়ি উৎসর্গ করেছে এবং ঐতিহাসিক এই দিনটি চিহ্নিত করেছে। এই ইভেন্টে প্রধানমন্ত্রী 10,000 সুবিধাভোগীদের মধ্যে PM সুবিধা বিতরণ করেছে, যা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের প্রদর্শনের নিশ্চিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8টি অমৃত প্রকল্প শুরু করেছে, যার মূল্য হচ্ছে 2000 কোটি টাকা। এই প্রকল্পগুলি মহারাষ্ট্রের সোলাপুরে পরিকাঠামো উপযোগিতা এবং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়ন করার ক্ষেত্রে কাজে লাগবে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কোন সংস্থা মহারাষ্ট্রে 1GW ডেটা সেন্টারের জন্য 50,000 কোটি টাকার বিনিয়োগ করেছে? এটা হচ্ছে আদানি গ্রুপ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2024-এ একটি বড় ডেভেলপমেন্ট। আদানি গ্রুপ মহারাষ্ট্রে একটি 1GB হাইপারস্কেল ডেটা সেন্টার প্রতিষ্ঠার জন্য পরবর্তী দশকে 50,000 কোটি টাকার একটা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে। কংগ্লোমারেট ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এবং মহারাষ্ট্র সরকার, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির উপস্থিতিতে এই মৌটি স্বাক্ষরিত হয়। আদানি গ্রুপ এটি একটি ভারতীয় বহুজাতিক সংগঠন, যার সদর দপ্তর আহমেদাবাদে অবস্থিত। প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম আদানি। প্রতিষ্ঠা হয়েছিল 1988। মহারাষ্ট্র রাজধানী মুম্বাই। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, রাজ্যপাল রমেশ বাইশ। ন্যাশনাল পার্ক চান্দৌলি ন্যাশনাল পার্ক, নেওগাঁও ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, তাডোবা ন্যাশনাল পার্ক আর গুগামাল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি আসাম সরকার কোন ব্যক্তিকে আসাম বৈভব পুরস্কারে সম্মানিত করতে চলেছে? এটা হচ্ছে রঞ্জন গগৈ। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এবং বর্তমানে রাজ্যসভার সাংসদ রঞ্জন গগৈ অসমের সর্বোচ্চ অসামরিক পুরস্কার মর্যাদাপূর্ণ আসাম বৈভব পুরস্কারে সম্মানিত হতে চলেছে। এটা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দ্বারা করা, যিনি ন্যায় বিচার ও আইনশাস্ত্রের ক্ষেত্রে গগৈর গুরুত্বপূর্ণ অবদানগুলি তুলে ধরেন। এই পুরস্কার বিতরণটি 10ই ফেব্রুয়ারি এটা অনুষ্ঠিত হবে। এই আসাম বৈভব পুরস্কারের তৃতীয় বছর এটা। প্রথম বছর রতন টাটা 21 সালে পেয়েছিল সমাজ সেবার জন্য। 2 নম্বর দেওয়া হয়েছিল 22 সালে ডক্টর তপন সাঁইকিয়াকে স্বাস্থ্যসেবা এবং জনসাধারণের জন্য। আর 3 নম্বর পুরস্কারটা পাচ্ছেন শ্রী রঞ্জন গগৈ। তিনি 2023 সালের জন্য পাচ্ছেন আইন ও বিচার বিভাগের ক্ষেত্রে। আসাম রাজধানী দিশপুর। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। ন্যাশনাল পার্ক ডিব্রু সৈখোৱা ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক আর নামেরি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বর, সম্প্রতি কোন এয়ার সার্ভিসেস উইং ইন্ডিয়া অ্যাওয়ার্ডের সেরা কার্গো সার্ভিসের পুরস্কার জিতেছে? এটা হচ্ছে স্কাইওয়েজ এয়ার। স্কাইওয়েজ এয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড হায়দ্রাবাদে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ডে তার অসামান্য কার্গো পরিষেবার জন্য স্বীকৃত হয়েছে। এই স্বীকৃতি স্কাইওয়েজ এয়ার সার্ভিসেস এভিয়েশন কার্গো সেক্টরে শ্রেষ্ঠতার জন্য একটা প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে দেওয়া হলো। এই ইভেন্টটিতে সেরা বিমানবন্দর, এয়ারলাইন্স পরিষেবা প্রদানকারী সহ বিভিন্ন বিভাগের অন্যান্য বিভিন্ন সংস্থাকেও সম্মানিত করা হয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি চারু নিবেদিতার লেখা কনভারসেশন উইথ ঔরঙ্গজেব উপন্যাসটিকে কে ইংরেজিতে অনুবাদ করেছেন? এটা হচ্ছে নন্দিনী কৃষ্ণান। তামিল সাহিত্যিক চারু নিবেদিতার লেখা এই বইটি কনভারসেশন উইথ ঔরঙ্গজেব এবং এটি নন্দিনী কৃষ্ণান সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করেছেন। এই বইটি ঐতিহাসিক আখ্যান এবং ব্যঙ্গাত্মক ভাষায় একটি অনন্য সংমিশ্রণে প্রতিনিধিত্ব করে এবং পাঠকদের ঐতিহাসিক এবং সমসাময়িক উভয় থিমের ওপর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করার ব্যাপারটা আছে এই বইয়ে। সেটি ইংরেজিতে অনুবাদ করেছেন নন্দিনী কৃষ্ণান। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কোন মন্ত্রী সীমান্ত অঞ্চলে 35টি বর্ডার রোড অর্গানাইজেশন BRO এর প্রকল্প উন্মোচন করলেন? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কদিন আগে আমরা এরকম টাইপের একটা প্রশ্ন পেয়েছিলাম, BRO-তে যে অসংগঠিত কর্মী আছে তাদের বীমার ক্ষেত্রে রাজনাথ সিং কিছু প্রকল্পের উদ্বোধন করেছে।
কিছু টাকাও তিনি সেখানে দিয়েছেন। তো এই প্রশ্নে ফিরে আসি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একটি সাম্প্রতিক ইভেন্টে জাতির সেবায় সীমান্তের কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের দ্বারা পরিচালিত গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন এবং তিনি তাদের অবদানকে সৈন্যদের সাথে তুলনা দিয়েছেন এবং বলেছেন যে সৈন্যরা ইউনিফর্মে দেশকে রক্ষা করার সময় সীমান্ত এলাকায় বাসিন্দারা কাজের নিজস্ব অনন্য উপায় সেনাদের সাথে প্রতিরক্ষার কাজে অবদান রাখে। এই জন্য তিনি 35টি প্রকল্পের উদ্বোধন করেছে, যার মধ্যে 29টি সেতু, 6টি রাস্তা রয়েছে, যা বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা 7টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে নির্মিত, যার নির্মাণে মোট ব্যয় হয়েছে 670 কোটি টাকা। বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের মালিকানাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা। জওহরলাল নেহরু প্রতিষ্ঠা করেছিল। সদর দপ্তর নয়াদিল্লি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল সংস্থা আর বর্তমানে হচ্ছে মহাপরিচালক তিনি হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন দেশে তৈরি বেটাভোল্ট গ্রাউন্ড ব্রেকিং পারমাণবিক ব্যাটারি রক্ষণাবেক্ষণ ছাড়াই আগামী 50 বছর বিদ্যুৎ উৎপাদন করবে? এটা হচ্ছে চীন দেশে তৈরি। চীনের বেটাভেল্ট হলো একটি অত্যাধুনিক স্টার্টআপ যা একটি যুগান্তকারী পারমাণবিক ব্যাটারি যা শুরু করেছে এবং চার্জিং বা রক্ষণাবেক্ষণ ছাড়াই 50 বছরের জন্য এটা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করবে বলে চীন দেশ দাবি করেছে। শক্তির ক্ষুদ্রকরণ এবং এই ব্যাটারিটি বিশ্বব্যাপী তার প্রথম ধরন হিসেবে তাকে আলাদা করেছে। এটা দেখা যাক কি হতে পারে। তো চীন রাজধানী হচ্ছে বেজিং। পূর্ব এশিয়ার একটা দেশ। অফিসিয়ালি ভাষা ম্যান্ডারিন। প্রেসিডেন্সি জিনপিং। সরকারি মুদ্রা হচ্ছে রেনমিনবি। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন দেশ চন্দ্রাভিযানের জন্য স্মার্ট ল্যান্ডার মিশন সেট করেছে? এটা হচ্ছে জাপান। জাপান সফলভাবে চাঁদে অবতরণ করা দেশগুলি গ্রুপে যোগ দিতে চলেছে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি দ্বারা প্রোগ্রাম করা স্মার্ট ল্যান্ডার ফর ইনোভেস্টিং মুন 20 জানুয়ারি 2024 চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করবে বলে এটা আশা করা যাচ্ছে। এই মিশনটি জাপানের মহাকাশ অনুসন্ধানের প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করা যায়। জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রাজধানী টোকিও। ইয়েন হচ্ছে সরকারি মুদ্রা। অফিসিয়ালি ভাষা জাপানি। আর ডায়েট হলো জাপানের জাতীয় আইনসভা। এটা একটু ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে খেলো ইন্ডিয়া উইথ গেমস 2023 লঞ্চ করলেন? এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর চেন্নাইয়ের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 13তম যে সংস্করণে খেলো ইন্ডিয়া উইথ গেমসে তার উদ্বোধন করলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানটি শুধুমাত্র বহুল পক্ষীভূত ক্রীড়া ইভেন্টের সূচনায় নয়, বরং 250 কোটি যে মূল্য টাকার সম্প্রচার সেক্টরের উল্লেখযোগ্য উদ্বোধনেরও তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য এবং একটি প্রাণবন্ত করে তুলেছে। এই অনুষ্ঠানে বিশেষত্ব ছিল গেমসের মশাল প্রজ্বলন, যা খেলো ইন্ডিয়া যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের স্বীকৃতি হিসেবে পালিত হয়। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, রাজ্যপাল আর.এন. রাভি। ন্যাশনাল পার্ক কুন্ডাই ন্যাশনাল পার্ক, গল্ফ অফ মন্নার ন্যাশনাল পার্ক, ইন্দিরা স্যাংচুয়ারি, মৃদুমালয় ন্যাশনাল পার্ক, মুখোর্তি ন্যাশনাল পার্ক আর পালানি হিল ন্যাশনাল পার্ক। তো এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।